হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থার কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। যেমন সরকারি ভাষা দেখো, সংবিধানের সপ্তদশ অধ্যায়ের 343 থেকে 351 ধারার মধ্যে আছে সরকারি ভাষা, এবং দেবনাগরী হরফে হিন্দি ভাষা হলো কেন্দ্রীয় সরকারি ভাষা। প্রথমে অষ্টম তফসিলে 14টি ভাষা থাকলেও পরবর্তীকালে আরও 8টি সংযোজিত হয় বিভিন্ন সংশোধনীর মাধ্যমে, এবং তার মধ্যে যেমন নতুন ভাষা যোগ হয়েছে। কোন কোন সংশোধনীতে যোগ হয়েছে? সংশোধনী 21তম সংশোধনীতে 1967 সালে সিন্ধি ভাষা যোগ হয়েছে। 71তম সংশোধনীতে 1992 খ্রিস্টাব্দে কোঙ্কনি, মণিপুরি আর নেপালি এই 3টে ভাষা যোগ হয়েছে, এবং 92তম সংশোধনীতে 2003 খ্রিস্টাব্দে বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এই 4টি নতুন ভাষা যোগ হয়েছে। তাহলে মোট এই 8টি ভাষা সংশোধনীতে যোগ হয়েছে। আগে ছিল 14টি, এখন 8টা যোগ হয়ে 22টি তফসিলভুক্ত ভাষা অন্তর্গত হয়েছে। 21তম সংশোধনীতে সিন্ধি, 71তম সংশোধনীতে কোঙ্কনি, মণিপুরি, নেপালি, এবং 92তম সংশোধনীতে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি এই 4টি ভাষা যোগ হয়েছে। যে কোনো ভাষা উল্লেখ করে কোন সংশোধনীতে যোগ হয়েছে বা কত খ্রিস্টাব্দে যোগ হয়েছে এই প্রশ্ন থাকতে পারে। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে সংক্ষেপে C&AG বলা হয়, বাংলায় মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক, এটা 148 থেকে 151 ধারায় বিস্তর বর্ণনা দেওয়া আছে। এটি একটি স্বাধীন পদ প্রতিষ্ঠান, সমগ্র দেশের অর্থব্যবস্থার নিয়ন্ত্রক, অর্থাৎ গার্জিয়ান অব দ্য পাবলিক পার্স। আম্বেদকরের মতে ভারতীয় সংবিধানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে C&AG পদ। রাষ্ট্রপতির সই ও সিল প্রক্রিয়ায় C&AG নিযুক্ত হন এবং দায়িত্ব গ্রহণের পূর্বে রাষ্ট্রপতির সমক্ষে শপথ নেন। 6 বছর বা 65 বছর পর্যন্ত যেটি প্রথমে পূরণ হয়, নয় 6 বছর কাজ করবেন, আর নইলে 65 বছর বয়স যেটি আগে হবে সেরকমভাবে পদে আসীন থাকেন। কার্যকাল শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো নিয়ে একই কারণে বা একইভাবে তার অপসারণ সম্ভব। তার বেতন সংসদ দ্বারা নির্ধারিত হয় এবং তার কার্যকালে বেতন হ্রাস হয় না। C&AG'র পদ থেকে অপসারণ হওয়ার পর তাকে অন্য কোনো পদের জন্য পুনর্নির্বাচিত করা যায় না। ভারতের কনসলিডেটেড তহবিল থেকে ধার্য করা হয়। এবং দায়িত্ব কি থাকে? দায়িত্ব হচ্ছে রাজ্য ও কেন্দ্রের 3টি তহবিলের সমস্ত ব্যয়ের হিসাব নিয়ামক হিসাবে দায়িত্ব পালন করা, অডিটর হিসাবে, এবং যথাক্রমে রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে সেই রিপোর্ট প্রদান করা। সর্বপ্রথম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন দেশের নরহরি রাও, এবং বর্তমানে হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু। 2020 সালের আগস্ট থেকে তিনি জয়েন করেছেন। আরেকটা প্রশ্ন খুব থাকে, অ্যাটর্নি জেনারেলের 76 নম্বর ধারায় এর বর্ণনা দেওয়া আছে। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। দেশের সর্বোচ্চ আইনি পদ, হাইয়েস্ট অফিস অব ল বলা হয়। প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন MC শীতলা ভাট, এবং বর্তমানে রয়েছেন KK ভেনুগোপাল। 2017 জুন থেকে জয়েন করেছেন। এবার ভারতীয় কিরম যোগ্যতা থাকতে হবে অ্যাটর্নি জেনারেল হতে গেলে? ভারতীয় নাগরিক হতে হবে, অন্তত 5 বছর হাইকোর্টের বিচারপতি অথবা 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে, বা রাষ্ট্রপতির মতে আইনের বিশেষজ্ঞ হতে হবে। কার্যকাল ও ভাতা রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত, সংবিধানে কোনো নির্দিষ্ট করা নেই। ক্ষমতা কি? ভারত সরকারকে আইনি পরামর্শ প্রদান করা, রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আইনি দায়িত্ব পালন করা, সুপ্রিম কোর্টে ভারত সরকারের হয়ে সওয়াল করা, 143 ধারা অনুযায়ী বিভিন্ন মামলায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করা,
হাইকোর্টে প্রয়োজন অনুযায়ী ভারত সরকারের হয়ে সওয়াল করা, রাষ্ট্রপতি বা সংবিধান কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা। অধিকার ও সীমাবদ্ধতা কী কী আছে? ভারতের যে কোনো আদালতে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সদস্য না হয়েও সংসদের যে কোনো কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারবেন। সংসদে তার কোনো ভোটাধিকার থাকবে না। ভারত সরকারের বিরুদ্ধে সওয়াল করতে পারবেন না। সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো সংস্থার পরিচালনার দায়িত্ব নিতে পারবেন না। আবার কিছু প্রধান সংবিধান সংশোধনী আছে। সে সংবিধান সংশোধনী অনেক আছে, তার মধ্যে কিছু মেন ইম্পর্টেন্ট আলোচনা করব। যেমন ৭৩তম সংবিধান সংশোধনী। রাজ্যের তৎকালীন 4টি ভাগে বিভক্তিকরণ রোধ করা হয়েছিল। 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। সপ্তমতম সংশোধনী 1956 রাজ্যের তৎকালীন 4টি ভাগে বিভক্তিকে রোধ করা হয়েছিল এবং 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এবারে 42তম সংশোধনী হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 1976 খ্রিস্টাব্দে হয়েছিল। একে ক্ষুদ্র সংবিধানও বলা হয়, মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির প্রাধান্য বেশি দেওয়া হয় এবং পার্লামেন্টকে মুখ্যতা প্রদান করা হয়। এতে 10টি মৌলিক কর্তব্যের সংযোজন করা হয়েছে এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, একতা ও অখণ্ডতা নতুন শব্দ প্রস্তাবনায় সংশোধন করা হয়। তাহলে এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন 1976 সালে এবং এটা হচ্ছে 42তম সংশোধনী। 44তম সংশোধনী হচ্ছে 1978 সালে। পার্ট 3 থেকে সম্পত্তির অধিকারকে মুছে ফেলা হয়। 352তম অনুচ্ছেদের সংশোধন অনুযায়ী সশস্ত্র বিদ্রোহ জরুরি অবস্থা ঘোষণার একটি পরিস্থিতি হিসাবে গণ্য করা হয় এবং সম্পত্তির অধিকারটা মুছে ফেলে 300A-তে সেইটি স্থান দেওয়া হয়। 61তম সংশোধনীতে লোকসভা ও বিধানসভার ভোটদাতার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। 73তম সংশোধনী 1992 গ্রামান্তরে গ্রামসভা, গ্রাম ও অন্যান্য স্তরে পঞ্চায়েতের গঠনতন্ত্র, পঞ্চায়েতের সমস্ত আসনে সরাসরি নির্বাচন এবং এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষণ এবং পঞ্চায়েতগুলির জন্য 5 বছরের মেয়াদ নির্ধারণের ব্যবস্থা করা হয়। আর 74তম সংশোধনী 1992 3 প্রকার পৌর সংস্থার গঠন, মিউনিসিপ্যালিটিতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি, মহিলা ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য স্থান সংরক্ষণের কথা বলা হয়েছে। 86তম সংশোধনী 2002-তে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 86তম সংশোধনী 2002-তে। 92তম সংশোধনী 2003-এ 8ম শিডিউলে আমি আগেই বলেছি 4টে ভাষা, बोडो, मैथिली, साँওতালি ও ডুগরি 4টি ভাষা সংযোজন করা হয়। আর একটা হচ্ছে এখানে 101তম সংশোধনীতে দেশে জিএসটি সূচনা করা হয় এবং 100তম সংশোধনীতে ভারত ও বাংলাদেশের মধ্যে জমি সীমানা চুক্তি করা হয়। 99তম সংশোধনীতে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়। 102তম সংশোধনী 2018 সালে ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসকে সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হয়েছে। 103তম সংশোধনী 2019-এ সর্বোচ্চ 10% সংরক্ষণ করা হয়েছে আর্থিকভাবে দুর্বলদের জন্য। এর আওতায় ওবিসি, এসসি এবং এসটিরা পড়বে না। ইডব্লিউএস-এর সংরক্ষণ করা হয়েছে। 105তম সংশোধনীতে লোকসভা ও রাজ্য বিধানসভায় এসসি ও এসটিদের সংরক্ষণ আরও 10 বছরের জন্য বর্ধিত করা হয়েছে। 95তম সংশোধনী অনুযায়ী 26শে জানুয়ারি 2020-তে সংরক্ষণটা শেষ হয়েছিল। 2021-এ 105তম সংশোধনী দ্বারা লোকসভা ও রাজ্য বিধানসভায় এসসি এসটিদের সংরক্ষণ আরও 10 বছর বর্ধিত করা হয়েছে।
তাহলে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সবাই লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। নমস্কার।